স্কুল সার্ভিস কমিশনের যে ২৫,৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল যে হয়েছিল, সেই মামলায় আমরা বিগত দিনে দেখেছি যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী মিলে প্রায় ১,৩০,০০০ অযোগ্যদের লিস্ট আগামী ১৪ দিনের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা করতে বলা হয়েছে এবং এমনটাই রায় দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এছাড়াও আমরা দেখেছি যে বিগত দিনে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চ থেকে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার উপরে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। তো সেই ক্ষমতা মোতাবেক সিবিআই কিন্তু তাদের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ থেকে সিবিআই কিন্তু গা ঝাড়া দিয়ে উঠে পড়ে লেগেছেন এবং এই যে ১৭ দফা ইস্যুতে ২৫,৭৫৩ জনের যে চাকরি বাতিল হয়েছিল, এই মামলার রায় কিন্তু আগামী ১৬ই জুলাই মহামান্য সুপ্রিম কোর্টে তার চূড়ান্ত রায়দান হতে চলেছে। এই সমস্ত নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী মিলে প্রায় ১,৩০,০০০ জন যারা সাসপেক্ট অযোগ্য, এমন লিস্ট কিন্তু কলকাতা হাইকোর্টে আগামী ২ সপ্তাহের মধ্যে জমা করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়। এছাড়াও আমরা দেখেছি কি যে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ সেটা কিন্তু বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মহাশয় এবং এই যে ১৭ দফা ইস্যুতে যে ২৫,৭৫৩ জন স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট টিচার মিলে, এবং সেক্ষেত্রে সিবিআই সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে ২,৫০০ জনকে অর্থাৎ প্রায় ২,৫০০ জনকে কিন্তু সিবিআই ইতিমধ্যেই চিহ্নিত করতে পেরেছে এবং এই ২,৫০০ জন কিভাবে চাকরিটা পেয়েছেন, কাদের মাধ্যমে তারা চাকরিটা পেয়েছেন, সোর্স কারা ছিল, মিডলম্যান কারা ছিল, এজেন্ট কারা ছিল, কাকে কত টাকা দিতে হয়েছে ইত্যাদি সমস্ত খুঁটিনাটি জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু সিবিআই তাদেরকে নিজাম প্যালেসে ডেকেছিল, সেই মর্মে নোটিশ পাঠিয়েছিল এবং তারা নিজাম প্যালেসে উপস্থিত হয়েছিল। এগুলো হয়তো আমরা অনেকেই জানি। এবারে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই ২,৫০০ জন যারা সাসপেক্ট অযোগ্য হিসাবে রয়েছেন এখনও অবধি, তাদের মধ্যে ২০০ জন বাদ দিয়ে অর্থাৎ ২,৩০০ জন বা ২৩০০ জন কিন্তু তার সিবিআইয়ের যে নোটিশ, সেই নোটিশ মোতাবেক তারা কিন্তু সশরীরে নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন জিজ্ঞাসাবাদের জন্য বা সিবিআইকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বাকি কিন্তু ২০০ জন উপস্থিত হননি। এই ২০০ জন আদৌ আপাতত চাকরিতে আছেন নাকি তারা সেলফ রেজিগনেশন দিয়েছেন, নাকি এদের জন্য আগামী দিনে কোনো বৃহত্তর আইনি প্রক্রিয়া হতে চলেছে, কোনো স্টেপ নিতে চলেছে সিবিআই যে কেন তারা উপস্থিত ছিলেন না, এগুলো আমরা আগামী দিনে জানতে পারবো। তো আজকে আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন এই আশা রাখি। তো এই যে ২৩০০ জন মতো ক্যান্ডিডেট সিবিআইয়ের নির্দেশে বা তাদের নোটিশ অনুযায়ী নিজাম প্যালেসে গিয়ে বিভিন্ন প্রশ্নের তারা উত্তর দিয়ে এসছে, এখান থেকে যে তথ্যটা আমরা পাচ্ছি যে বহু শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডি মিলে এরা কিন্তু এজেন্টের ভূমিকায় ছিল বা এরা কিন্তু এজেন্টের কাজ করত। এই যে সামগ্রিক যে ঘোটালা প্রক্রিয়া বা এই যে চাকরিতে যে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কিন্তু বহু স্কুলের বহু অ্যাসিস্ট্যান্ট টিচার, বহু অশিক্ষক কর্মচারী গ্রুপ সি গ্রুপ ডিরা কিন্তু এজেন্টের কাজ করত। এই এজেন্ট মূলত শান্তিপ্রসাদ সিনহার এজেন্ট ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে বা সিবিআই সূত্রের মারফতে এমনটাই আমরা জানতে পারছি। যেমনটা আমরা কুন্তল বাবুর ক্ষেত্রে দেখেছি, এই শান্তিপ্রসাদ সিনহার কাছে কিন্তু টাকা পৌঁছে দিতেন এই এজেন্টরাই। তারা ক্যান্ডিডেট দেখতেন এবং মিডলম্যান হিসেবে বা এজেন্ট হিসেবে তারা কিন্তু শান্তিপ্রসাদ বাবুর সাথে যোগাযোগ রাখতেন। আমরা এটাও জানতে পারছি সিবিআই সূত্রের মারফত যে ওএমআর মূল্যায়নের জন্য নাইসা বলে যে কোম্পানিটা ছিল, সে নাইসার যিনি কর্ণধার তিনিও কিন্তু পার্সোনাল ইমেলের মাধ্যমে শান্তিপ্রসাদ বাবুর সাথে যোগাযোগ রাখতেন এবং এই ইমেলে যেটা আমরা জানতে পারছি, এই ইমেলে কিন্তু শান্তিপ্রসাদ বাবু বাতলে দিতেন যে কিভাবে নাম্বার ম্যানিপুলেট করতে হবে বা কোন ক্যান্ডিডেটের ঠিক কতটা নাম্বার ম্যানিপুলেট করতে হবে, কোন ক্যান্ডিডেটের ক্ষেত্রে নাম্বার বাড়বে, কোন ক্যান্ডিডেটের ক্ষেত্রে নাম্বার কমানো হবে, এগুলো কিন্তু শান্তিপ্রসাদ বাবু বাতলে দিতেন নাইসার কর্ণধারকে।
এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিবিআই কিন্তু তাদের চূড়ান্ত রিপোর্ট বা চার্জশিট কিন্তু 16ই জুলাই আগামীতে তারা সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছেন। এই 16ই জুলাই কিন্তু এই মামলাটির চূড়ান্ত রায়দান হতে চলেছে ডিওয়াই চন্দ্রচূড়ের স্পেশাল বেঞ্চে সুপ্রিম কোর্টে। আমরা এটাও জানছি যে অফিসিয়ালি কিন্তু এখনও অযোগ্যদের কোনো তালিকা বা কতজন অযোগ্য সেই রিপোর্ট কিন্তু সিবিআই বলেনি। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই অযোগ্যদের সংখ্যা শিক্ষক, অশিক্ষক, কর্মচারী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি মিলে কিন্তু এই সংখ্যাটা 10,000 ছাড়িয়ে গেছে। এর আগে আমরা দেখেছি যে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির স্পেশাল বেঞ্চ থেকে 282 পাতার অর্ডারে 17 রকমের বেনিয়মের অভিযোগে কিন্তু 25,753 জনের চাকরি বাতিল হয়েছিল এবং সেই মামলার জল গড়াই সুপ্রিম কোর্ট অবধি। সুপ্রিম কোর্ট কিন্তু সাময়িকভাবে একটা স্থগিতাদেশ দিয়েছিল ঠিকই, যে মামলাটি চূড়ান্ত রায়দান আগামী 22শে জুলাই রয়েছে, কিন্তু তারা সিবিআইকে কিন্তু তাদের মতো করে তদন্ত চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছিল। সিবিআই কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আজ থেকে তারা কিন্তু গাঝাড়া দিয়ে উঠেছে। আগামী দিনে এই তদন্তের গতি প্রকৃতি ভয়ঙ্কর রূপ নেবে এমনটাই মনে করা হচ্ছে সূত্র মারফত। তো একথা বলার অপেক্ষা রাখে না যে আগামী দিনে এসএসসির কিন্তু চাপ বাড়তে চলেছে। সেই সাথে চাপ বাড়ছে যারা অযোগ্য ক্যান্ডিডেট, যারা অবৈধ উপায়ে চাকরিতে যোগদান করেছিলেন, সেই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু চাপ বাড়ছে। আগামী দিনে কি হতে চলেছে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আমরা সবাই চাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সসম্মানে নিজের কর্মক্ষেত্রে ফিরুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।